বেআইনিভাবে অনুপ্রবেশ করছে রোহিঙ্গা যারা, ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতের কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে ভারত পশ্চিমবঙ্গে। দেখুন, বাংলাদেশের এই ভয়ানক পরিস্থিতি সেটা আমাদেরকে বা ভারতবাসী পশ্চিমবঙ্গবাসীকে এতটা বেশি চিন্তায় রেখেছে, তার কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের সুবিস্তৃত প্রায় 2000 কিলোমিটারেরও বেশি বর্ডার এলাকার জন্য, এবং বাংলাদেশে চলতি অশান্তির আঁচ থেকে বাঁচতে খুব স্বাভাবিকভাবে সেখানকার অনেক মানুষই চেষ্টা করতে পারেন ভারতের মধ্যে প্রবেশ ঘটানোর ওই সীমান্তবর্তী এলাকা নিয়ে। আর এ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। সেই জন্য আপনারা জানেন, এই খবর অন্তত যখন রেকর্ড করছি তখন উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা। তারা আগামী দিনে সিদ্ধান্ত নেবেন। অজিত ডোভালের সঙ্গে কথা হয়েছে। ভারতে পালিয়ে আসা প্রাক্তন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সঙ্গে কথা হয়েছে। অজিত ডোভাল বলেছেন যে সমস্ত বিষয়টি তিনি কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে জানাবেন, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার হবে। এই খবর রেকর্ড করা পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কিন্তু বিরোধী দলনেতা গতদিনের সকালের পর্বে একটা তাৎপর্যপূর্ণ বক্তব্য বলেছিলেন যে বাংলাদেশের এই উদ্বিগ্নময় পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোলে না আসা যায়, তাহলে পুরোপুরি বাংলাদেশের এই শাসন চলে যাবে একনায়তন্ত্র জামাত গোষ্ঠীদের হাতে, যেটা ভারতবাসীর জন্য অত্যন্ত উদ্বিগ্ন এবং বিশেষ করে বাংলাদেশে বসবাসরত হিন্দুদের জন্য এটা মারাত্মক উদ্বিগ্ন হওয়ার একটা খবর। এবং আরো এক স্টেপ উপরের দিকে উঠে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আপনারা প্রস্তুত থাকুন, 3 দিনের মধ্যে সিচুয়েশন কন্ট্রোল না হলে ওপার বাংলা থেকে 1 কোটি হিন্দু আমাদের এই দেশে চলে আসবে। এবং তিনি বলেছেন কেন্দ্রের সঙ্গে কথা বলবেন, যেহেতু এনআরসি প্রভিশনে ধর্মের জন্য উৎপীড়িত অন্যান্য মানুষ যদি আশ্রয় নিতে চায় তাহলে তার প্রভিশন রয়েছে, সেই ব্যাপারটাও তিনি দেখবেন বলে জানালেন বিরোধী দলনেতা। সাথে সাথে পশ্চিমবঙ্গের যারা হিন্দু বসবাসকারী মানুষরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো 1971 বা 72 সাল কিংবা তারপরে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের উত্তেজনাপূর্ণ ঘটনার পর পালিয়ে এসে সমস্ত জমি জমা ওইখানে রেখে পালিয়ে এসে ভারতে চলে এসেছিলেন। তাদের কাছে আরো একবার আবেদন জানালেন শুভেন্দু অধিকারী যে আপনারা প্রস্তুত থাকুন, আপনাদের জমি জমাগুলো 1 কোটি ওপার বাংলার মানুষদের জায়গা করে দিতে হবে। শুভেন্দু অধিকারীর কথার সঙ্গে সহমত দ্বিমত আমি কিছুই বলছি না, শুধু যে বক্তব্য তিনি বলেছেন সেটাই শোনাবো আপনাদের। আপনারা প্রস্তুত থাকুন, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর, নগর পরিষদের হারাধন নায়ক, তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার। এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তো আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 শুনলেন বন্ধুরা, এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছ থেকে নিশ্চিতভাবে একটা বক্তব্য এক্সপেক্ট করেছিলাম রাজ্যবাসী হিসেবে। আপনারাও সকলে এক্সপেক্ট করেছিলেন, নিশ্চিতভাবে আপনারা হয়তো ইতিমধ্যে শুনেও নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত এবারে কোনো রকমেরই মুখ ফসকে কোনো মন্তব্য বলে বিতর্কে জড়াননি। যেমনটা তিনি বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, তিনি পরিষ্কারভাবে গতদিনে বললেন
যে ভারত সরকার যা সিদ্ধান্ত নেবে তাদেরকে সাহায্য আমরা করব এবং তাদের কথা অনুসারেই কিন্তু আমরা চলবো, এটা একেবারেই আন্তর্জাতিক একটা বিষয়। তবে তিনি সকলকে শান্তি রাখার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে বিজেপি নেতৃত্ব এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা সোশ্যাল মিডিয়াতে এমন কোনো জিনিস পোস্ট করবেন না যেটা কার্যত একটা বিতর্কের সৃষ্টি করতে পারে আমাদের এই রাজ্যে। আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা জানি, আপনারা সকলে শুনে নিয়েছেন, কিন্তু আপনাদের এই কারণেই শোনাবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বক্তব্য বলেছিলেন, যেটা নিয়ে কার্যত একেবারেই রাজনীতিতে ঝড় উঠেছিল, এমনকি বাংলাদেশের বিদেশ মন্ত্রককে পর্যন্ত তা নিয়ে পদক্ষেপ করতে হয়েছিল। অন্তত এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমন কোনো ভুল করলেন না। তিনি যে বক্তব্য বললেন সেটা অত্যন্ত সংযত এবং সেই বক্তব্যটা নিশ্চিতভাবে বলা উচিত ছিল। কি বলেছিলেন তিনি, শোনাই আপনাদের। আপনাদের হাত জোর করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি থাকুন, সুস্থ থাকুন, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে নেবেন না। যারা বিপদে পড়লে আমাদের ভাই বোনেরা, কারণ এখন অনেকে আছে, আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। শুনলেন বন্ধুরা, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেগুলো বললেন সেগুলো মুখ্যমন্ত্রী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মেনে চলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আশা করি তৃণমূল কংগ্রেসের এবার জয় বাংলা স্লোগানগুলো কিছুটা কম দেখলে আমরা বোধহয় খুশি হব। তার কারণ যেগুলো ওপার বাংলা স্লোগান, সেই স্লোগানগুলো আমাদের এই রাজ্যে ইমপ্লিমেন্ট না করে, ওই জয় বাংলা বা খেলা হবে সেগুলো না করে সেগুলোকে বর্জন করাই ভালো। তার কারণ দেখছেন তো বাংলাদেশের এই অবস্থা, বাংলাদেশের সেই অবস্থার কোনো কালচার যেন পশ্চিমবঙ্গে না আসে, তার জন্য কিন্তু আমাদের এই তৃণমূলের সরকারকেও যথেষ্ট শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়। তবে যে কথা আপনাদের বলবো, দেখুন অনেকেই আমি দেখছি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট করছেন, এমনকি বেশ কিছু সংবাদ মাধ্যম এই মোড়কে খবর প্রকাশ করছেন বা খবর বলছেন যে বাংলাদেশে যে অশান্তির ঘটনা ঘটেছে, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাবের জন্যই এই ধরনের পরিণতি হয়েছে, শেখ হাসিনা ব্যর্থ হয়েছেন বলেই বাংলাদেশের এই ধরনের ঘটনা ঘটেছে। আমি দেখছি যে শেখ হাসিনাকে অনেকেই তোপ দেগে কথা বলছেন। এইখানে কিন্তু আমাদের রাজনীতিটা বুঝতে হবে। ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গেও কিন্তু কিছু মানুষ বা কিছু রাজনৈতিক নেতারা রয়েছেন যারা বাংলাদেশের এই ঘটনাকে রাজনীতির মোড়কে দেখার চেষ্টা করছেন। যে যেরকম রাজনীতির ধ্যান ধারণার মানুষ সেইভাবেই তারা বিচার করার চেষ্টা করছেন। কিন্তু আসল সত্যটা কি আপনাদের কিছুটা হলে বলার চেষ্টা করি। দেখুন, আপনারা জানেন ভারতবর্ষের প্রধান দুই রাজনৈতিক দল হচ্ছে বিজেপি এবং কংগ্রেস, এছাড়াও আরো বেশ কিছু আঞ্চলিক দল রয়েছে। তেমনি ওপার বাংলার মেন দুটো রাজনৈতিক দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের প্রধান ছিলেন শেখ হাসিনা এবং বিএনপির প্রধান ছিলেন খালেদা জিয়া। তো এনাদের মধ্যেই কিন্তু মূলত টক্কর বাংলাদেশে। কিন্তু আপনারা দেখবেন যে একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারাই কিন্তু ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বারবার বলে আসে। বাংলাদেশে বিএনপি, জামাত, এই ধরনের যে রাজনৈতিক দলগুলি রয়েছে তারা কিন্তু একেবারেই কট্টরপন্থী, তারা মৌলবাদী তত্ত্বে বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে ভারত তাদের শত্রু, চীন এবং পাকিস্তান তাদের বন্ধু। আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে, বাংলাদেশে দুটি গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ, তারা মনে করে ভারত আমাদের বন্ধু। তার কারণ বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা পাওয়ার আগে আপনারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ ছিল না, ওটাকে পূর্ব পাকিস্তান বলা হতো। পূর্ব পাকিস্তান আর এখনকার যে বর্তমান পাকিস্তান সেটা ছিল পশ্চিম পাকিস্তান, এই দুই মিলে ছিল পাকিস্তান দেশ। এই পূর্ব পাকিস্তান 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ইন্দিরা গান্ধী সেই সময় ভারতের সেনা পাঠিয়ে বাংলাদেশকে সাহায্য যদি না করত, কোনোদিনই বাংলাদেশ স্বাধীনতা পেত না। এবং সেই কারণে শেখ হাসিনা সব সময় কিন্তু ভারতের উপর একটা কৃতজ্ঞতা বোধ তার ছিল, ভারতের সঙ্গে সব সময় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তিনি বলে এসেছিলেন। আপনারা জানেন কিনা জানি না, এই কয়েকদিন আগেও বাংলাদেশে একটা চুক্তি নিয়ে শেখ হাসিনা ভারতের সঙ্গেও কথা বলেছিল,
চীনের সঙ্গেও কথা বলেছিল, কিন্তু শেষমেশ শেখ হাসিনা সেই দায়িত্বটা, সেই চুক্তিটা ভারতের হাতে দিয়েছিল, চীনের হাতে দেয়নি। আর এটাতেই বা এই ধরনের ঘটনাতেই কিন্তু রুষ্ট হয়েছিল বারবার সে দেশের মৌলবাদী জাতীয়তাবাদ দলগুলি, যেমন বিএনপি বা জামাত এবং বাংলাদেশের বেশ কিছু মৌলবাদী সমর্থকরা। তারা সবসময় ভারতকে তাদের শত্রু বলে মনে করে। আপনারা জানেন, আপনাদের স্লোগান শুনিয়েছিলাম, তারা এই ছাত্র আন্দোলনের মঞ্চ থেকে বা মিছিল থেকে স্লোগান তুলেছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। এছাড়াও একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয় পণ্য বর্জন করো, এই ধরনের বিভিন্ন আওয়াজ উঠেছিল একটা ছাত্র আন্দোলনে, যে আন্দোলনের শুধুমাত্রই গতিমুখ ছিল কোটাকে বর্জন করা। কোটাকে বর্জন করতে গিয়ে কেন আন্দোলন ভারত বিরোধী হয়ে গিয়েছে তার সদুত্তর কিন্তু বাংলাদেশি পন্থী এই সমস্ত আন্দোলনকারীরা দিতে পারবে না। তাই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে সমস্ত রাজনৈতিকবিদ বাংলাদেশিদের হয়ে কথা বলছেন বা শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য আনন্দে ভাসছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা নিজেদের ভালোটা বুঝছেন তো? তার কারণ বাংলাদেশের ঘটনা সেটা বাংলাদেশের সরকার বুঝবে, তাদের সেনারা বুঝে নেবে। কিন্তু বাংলাদেশের কোন সরকার আমাদের দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় আর কোন সরকার চীনকে আর পাকিস্তানকে বন্ধু বলে মনে করে, সেইটা কি আমরা বুঝবো না? তার কারণ শেখ হাসিনার সরকার কোনোদিনই পাকিস্তান বা চীনকে বন্ধু বলে মনে করেনি। কিন্তু শেখ হাসিনাকে সরিয়ে যে সমস্ত দলগুলি রয়েছে, যেমন জামাত বা বিএনপি, তারা কিন্তু মনে করে চায়না তাদের বন্ধু দেশ। এবং আমার খুব মনে হয় যে যেহেতু শেখ হাসিনা এই মুহূর্তে চলে গিয়েছেন, আওয়ামী লীগের এই মুহূর্তে অস্তিত্ব সংকটে পড়ে গিয়েছে, তারা আর ফিরে আসবে কিনা কোনোদিন বাংলাদেশে, সেই প্রশ্ন যখন উঠতে শুরু করেছে, হয়তো আগামী দিনে আমরা দেখতে পারবো এই মুহূর্তে ইন্টারিম একটা সরকার চলবে সেনা প্রধানের নেতৃত্বে, কিন্তু সেটা তো পার্মানেন্ট সরকার নয়। পার্মানেন্ট সরকার কার নেতৃত্বে গঠন করা হয়, হয়তো দেখবো জামাত কিংবা সেই বিএনপির মাধ্যমেই আমরা পেতে পারি যে বাংলাদেশের সরকার হয়তো আগামী দিনে গঠন হবে, যাদের উদ্দেশ্য হবে পুরোপুরি ভারত বিরোধিতা করা, যাদের উদ্দেশ্য হবে চীনের তাৎক্ষণিক প্রলোভনে একেবারেই প্রলোভিত হয়ে তাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া। এবার বাংলাদেশ তো নিজেরা প্রবলেমে পড়বেই, তার কারণ সেটা এই মুহূর্তে তারা বুঝতে পারছেন না, আগামী বেশ কিছু বছরের মধ্যেই তারা বুঝতে পেরে যাবে। তার কারণ আজ পর্যন্ত চীনের সঙ্গে যে যে দেশগুলো হাত মিলিয়েছে তাদের আখেরে হাতই কামড়াতে হয়েছে। আমার বক্তব্যের সাপেক্ষে একটা ছোট্ট আপনাদের উদাহরণ দিই, যেটা গতকালই আনন্দবাজার পত্রিকায় প্রকাশ পেয়েছে। দেখুন, ভারতকে ধন্যবাদ দিচ্ছেন, সাহায্য চাইছেন নয়াদিল্লির, চীনা বিপদের গন্ধ পেয়ে কি সুর নরম মইজ্জুর। এই মইজ্জু হচ্ছে মালদ্বীপের প্রেসিডেন্ট। তিনি তীব্র ভারত বিরোধী ছিলেন এবং পুরো চীনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। দেখুন, 2-3 বছর ঘুরতে না ঘুরতে সেই মইজ্জু এখন ভারতের কাছে সাহায্য চাইছে এবং চীনের বিরুদ্ধে তারা কিন্তু বিপদের গন্ধ পাচ্ছে। দেখুন, চীন যে এই এত ইনভেস্ট করেন সেটা কিন্তু তাদের সম্পূর্ণ নিজেদের স্বার্থে, বাংলাদেশ বা মালদ্বীপের স্বার্থে নয়। সেটা তারা বুঝতে পারেন না। এই সমস্ত মোটা বুদ্ধি সম্পন্ন যে সমস্ত রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন, তারা টাকার কাছে কার্যত আত্মসমর্পণ করে নেন এবং পরে কিন্তু তারা বুঝতে পারেন যে বিপদ হয়ে গিয়েছে। এই যেমন আপনাদের দেখালাম, মালদ্বীপ বুঝতে শুরু করেছে চীনের কাছে আত্মসমর্পণ করে তাদের কি বিপদটা হয়েছে। ঠিক তেমনি বাংলাদেশের তরফ থেকে যে এখন আওয়াজ হয়তো উঠবে, দেখবেন যে চীনের সঙ্গে বন্ধুত্ব এবং ভারতের সঙ্গে শত্রুতা, ইতিমধ্যেই ভারতের সঙ্গে শত্রুতার আওয়াজ উঠে গিয়েছে। আগামী দিনে দেখতে পাবো চীনের সঙ্গে বন্ধুত্বর একটা সম্পর্ক, যেটা শুধুমাত্রই বাংলাদেশকে তো ডোবাবেই সেটা নিশ্চিত, কিন্তু তার সাথে সাথে সেটা ভারতবর্ষের জন্যও একটা আন্তর্জাতিক থ্রেট হয়ে যায়। এই জন্যই কিন্তু ভারত এতটা কিন্তু উদ্বিগ্ন। তার কারণ পড়শি দেশের ভুলের জন্য যদি আমাদের দেশের কোনো প্রবলেম হয়, সেটা ক্ষমাহীন অপরাধ। তাই আমাদের দেশের বেশ কিছু টিভি চ্যানেল থেকে শুরু করে বেশ কিছু পত্রিকা, এমনকি তথাকথিত সেকুলারপন্থী যে সমস্ত রাজনৈতিকবিদ তথা সাধারণ মানুষরা রয়েছেন, যারা খুব বাংলাদেশের দুঃখের জন্য চোখের জল গড়াচ্ছেন, তারা জেনে বা না জেনে নিজেদের দেশের বিপদ ডেকে আনছেন। তার কারণ বাংলাদেশে যা ঘটছে তাদের দায় বা দায়বদ্ধতা আমাদের কিছুই নেই, সেটা বাংলাদেশের সরকার বা বাংলাদেশের সেনা বুঝে নেবে, আমাদের তাতে কোনো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু পড়শি দেশ যদি আমাদের শত্রু দেশের সঙ্গে হাত মেলাতে চায়, তাহলে ভারত সরকারকে নিশ্চিতভাবে এর উপযুক্ত ব্যবস্থা নেবে। তাই শেখ হাসিনার চলে যাওয়াতে যারা অত্যন্ত আনন্দ উৎসব করছেন, বিভিন্ন কমেন্ট সেকশনে আমি ভারতীয়দের কমেন্ট পড়ে পরিষ্কারভাবে বুঝতে পারছি ভারতীয়দেরও একটা অংশ রয়েছেন যারা শেখ হাসিনার চলে যাওয়াতে একেবারে আনন্দে আপ্লুত হচ্ছেন। তারা ভুলে যাচ্ছেন যে শেখ হাসিনা ছিলেন ভারতের বন্ধু, আর শেখ হাসিনাকে হারিয়ে যারা এই মুহূর্তে
ক্ষমতায় আসার চেষ্টা করছেন তারা কিন্তু ভারতের জন্য বিপজ্জনক। আর ভারতবাসী হয়ে নিশ্চিতভাবে ভারতের বিপজ্জনক কোনো শক্তিকে আপনারা চাইবেন আমরা বিশ্বাস করি না। তাই আরো একবার আপনাদের সামনে বলবো, এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আমরা শুধু চাইবো বাংলাদেশের এই ঘটনা যেন ভারতবাসী হিসেবে আমাদের বিব্রত করতে না পারে, আমাদের শান্তি শৃঙ্খলায় কোনো রকমের ব্যাঘাত ঘটাতে না পারে। তবে হ্যাঁ, বিরোধী দলনেতা যে বক্তব্য বলেছেন ও দেশে কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার চলছে, তার ভিডিও হয়তো অন্য কোনো সময় দেখাবো আপনাদের। তাদেরকে নিশ্চিতভাবে একটা আশ্রয় দেওয়ার যদি কাজ ভারতবর্ষ নিয়ম মেনে তাদের আইন মেনে করেন, অবশ্যই সেটাকে স্বাগত জানাবো। কি বলবেন বন্ধুরা? আপনাদের মতামত লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানেই শেষ করলাম।